হ্যালো বন্ধুরা, আমাদের SDTV চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। দীপা তার বাবাকে বোঝায় যে এখন যদি আমি ওনার চোখের জল উপেক্ষা করে চলে যাই, আমি বাঁচতে পারবো না বাবা। কারণ যে মেয়ে একবার মা হয়েছে সে অন্য সন্তানেরও কষ্ট বুঝবে। আর মা ঠিকই বলেছে, আমার মধ্যেই উনি নিজের মায়ের ছবি খুঁজে পাচ্ছেন। আমাকে এতটা ভালোবেসেছেন। হ্যাঁ, হয়তো উনি আমার প্রাক্তন স্বামী, ওনার সঙ্গে আমার কোনো আইনি সম্পর্ক নেই, আমাদের ডিভোর্স হয়ে গেছে। কিন্তু আমি যে মায়ের চোখের জল সহ্য করতে পারছি না। উনি যেভাবে কান্নাকাটি করে আমার কাছে কাকুতি মিনতি করছে ওনার নিজের সন্তানকে সুস্থ করে তুলতে, আমি কি করে সেটা উপেক্ষা করি বলো? তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো বাবা, আমি তোমার হাত ধরে অনুরোধ করছি। দীপা, তুই সারা জীবন বোকাই থেকে যাবি। যাদের জন্য করবি তারাই তোর দিকে আঙুল তুলতে দ্বিধাবোধ করে না একবারের জন্য। তুই তারপরেও এইসব কিছুর মধ্যে জড়িয়ে যাবি? তুই এত দূর পর্যন্ত ভেবে ফেলেছিস? আমি বুঝতে পারছি না তুই কেন এই বাড়িতে পড়ে আছিস, কোন সম্পর্কের জেরেই? ভাবতে পারছিস ইরা ফিরে এসে যদি নিজের অধিকার আদায় করে নেয় তখন তোর কি হবে? সূর্য, যা আজকে পরিস্থিতি তৈরি হয়েছে সেটার জন্য ও নিজেই দায়ী। তাই বলছি যে তুই এখান থেকে যাবি না তো? আমি এগুলো সহ্য করতে পারবো না, তাই চলে যাচ্ছি। এই সমস্ত কথা শুনে দিবার খুব কষ্ট হয়, চোখ দিয়ে জল পড়ছে তার। তার বাবা তাকে ভুল বুঝে চলে গেছে। সূর্য এসে চোখের জল মুছিয়ে দেয়, বলে তুমি চিন্তা করো না, একদম কেঁদো না। আমি তোমার মুখে হাসি দেখতে চাই, আমি হাসি ভালোবাসি। এরকম কান্নাকাটি তো আমার ভালো লাগে না, তুমি কেন কাঁদছো গো? এই বলে দীপাকে সান্ত্বনা দেয়। দীপা এসে লাবণ্যকে বলে যে দেখুন মা, আমি হাত জোর করে অনুরোধ করছি আপনার কাছে, আপনার বাড়ির বৌমা ইরা কোথায় আছে আপনি তাকে খুঁজে বের করুন। আমার সঙ্গে আপনার ছেলের কিন্তু কোনো সম্পর্ক নেই। আমি কোন অধিকারে এই বাড়িতে থাকবো বলুন তো? আমার মেয়ের অধিকারে, সেটা তো আমি অনেক শুনেছি, কিন্তু সেটা কি থাকা উচিত হবে? তারপরেও আমি মানবিকতার খাতিরে থেকে যাচ্ছি। যে সন্তান একবার মাকে বিশ্বাস করে তার হাত থেকে খাবার খায়, তার কাছে মানুষ হয়, তার কোলে নিশ্চিন্তে মাথা রেখে ঘুমিয়ে পড়ে, সেই জন্যই আমি কিন্তু আপনার ছেলেকে সুস্থ করার চেষ্টা করছি, আর অন্য কোনো কিছু নয়। দীপা, আমি জানি যে তুমি এই পরিবারের জন্য অনেক কিছু করেছো, এখনো যা কিছু করছো তুমি বলেই, অন্য কেউ হলে কিন্তু সেটা সম্ভব ছিল না। এই যে আমি সূর্যর খাবার দাবার রান্না করে এনেছি, উর্মি এখানে রাখো। সূর্য, এসে তো বাবা, খাবার খেয়ে নাও। না, আমি খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না। সোনার উপর দুজন দুদিকে হাত ধরে টেনে এনে ডাইনিং টেবিলে বসাই, বলে বসো বলছি। সোনার উপর ছোট, তুমিও ছোট, আমরা হাত দিয়ে খাবার খেলে তুমি কেন খাবে না? ওকে বলো না আমাকে খাবার খাইয়ে দিতে। ওই দুষ্টু লোকটা তো চলে গেছে, খুব ভালো হয়েছে, আর ফিরে আসবে না। আর ওকে নিয়ে যাবে না, ও আমার কাছেই থাকবে। আমাকে একটু খাবার খাইয়ে দাও না গো। আচ্ছা, আমি যদি সবাই মিলে তোমাকে খাবার খাইয়ে দিই তাহলে ভালো লাগবে তো? সোনা, রূপা, দীপা সবাই মিলে সূর্যকে খাবার খাইয়ে দেয়, বলে বাহ, এটা খেতে তো বেশ সুন্দর, আমি তো ভাবতে পারছি না এটা এতটা স্বাদ, আর একবার খাইয়ে দাও না গো। দীপা সূর্যকে খাইয়ে দেয়, বলে আমাকে একটা গান শোনাবে? তখনই দীপা সূর্যের জন্য বাধ্য হয়ে একটা গান গাইতে শুরু করে, যে গানের মধ্যে তার সমস্ত দুঃখ কষ্টগুলো বেরিয়ে আসে বাইরে। ভাবতে লাগে সূর্য একদিন রূপাকে মেনে নিতে চেয়েছিল, কিন্তু দীপাকে নয়। দীপাকে বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিয়েছিল, এমনকি দীপার সঙ্গে ডিভোর্স পেপারে সই করে দীপাকে আলাদা করে দিয়েছিল নিজের জীবন থেকে। যে মানুষটা এতটা ভালোবাসতো, ভালোবাসার কাঙাল ছিল, সেই দীপাকে আজকে নিঃস্ব করেছে সূর্য, অন্যত্র বিয়ে করে ফেলেছে। এই সব কিছু ভেবেও সূর্যর সঙ্গে শুধু মানবিকতার খাতিরে দীপা এই কাজগুলো করছে, আর মনে মনে ভাবছে যে আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু কেন আমি আপনাকে ভুলতে পারছি না? কেন, কোন টানে আজকে আমি আপনাকে এরকম করে জড়িয়ে আঁকড়ে ধরে বাঁচতে চাইছি, যেটা তো আমার করা উচিত নয়। সূর্যর খাবার খাওয়া হয়ে যায়। সোনারূপা, ওদেরকে ঘরে নিয়ে যাও। না, আমি তোমার সঙ্গে ঘুমোবো, তুমি আমাকে ঘুম পাড়িয়ে দেবে মাথায় হাত বুলিয়ে। তাছাড়া কিন্তু আমি ঘুমোবো না, আপনি যান, আমি আসছি। মা, আমি আপনাকে যা বললাম মনে থাকবে তো? ইরাকে খুঁজে বের করার জন্য পেপারে ইরার বিজ্ঞপ্তি দেয় দীপা, এবং ইরাকে এই বাড়িতে এসে যোগাযোগ করার কথা বলা হয়। সূর্য অসুস্থ সেটা না লিখেই, কারণ ইরার এই বাড়িতে থাকাটা জরুরি, তার উপস্থিতিটার প্রয়োজন রয়েছে। ইরা সূর্য দুজনেই এই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল একে অপরের সঙ্গ করে, তাহলে কেন আজকে সূর্যের এই অবস্থা, ইরা কোথায়? এগুলো নিয়ে দীপার মনে অনেক প্রশ্ন। এরপরে রাত হয়ে যায়। দীপা সূর্যর ঘরে এসে সোনা, রূপাকে এবং সূর্যকে ঘুম পাড়ানোর চেষ্টা করে, কিন্তু তার আগে দরজাটা ভেতর দিয়ে লক করে দেয়। বাড়িতে কিছুদিন আগে যা কিছু ভণ্ড কারখানা হয়েছে, বিভিন্ন লোকজন এসেছে, সূর্যর ঘর তালাশ করেছে, এইসব নিয়ে দীপার মনে অনেক প্রশ্ন। তখনই সূর্য বিছানা থেকে উঠে এলে দীপা বলে, আমি কি এক্ষুনি বেরিয়ে যাব? না। সূর্য কান ধরে সরি বলে, এরপরে নিজের জায়গায় গিয়ে বিছানায় শুয়ে পড়ে। কি ব্যাপার সোনারূপা, তোমাদেরকে কি নতুন করে বলতে হবে যে তোমরা ঘুমাও, অনেকটা রাত হয়ে গেছে?
তুমি ওদের যেমন তুমি করে বলো, আমাকে কেন বলো না? তাহলে তো খুব আপন মনে হয়। এরকম করে আমাকে কষ্ট দিও না, তুমি বলো আমাকে। আর আমাকে একটা গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দাও না গো, তোমার গান আমার খুব ভালো লাগে। সূর্যর কথায় খানিকটা দীপা অবাক হয়ে যায়। ভাবতে লাগে সূর্যের সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে, এক ঘরে থাকা, সূর্যর মাথায় হাত বোলানো, এইসব নিয়ে দীপার মনে অনেক প্রশ্ন। কিন্তু একজন অসুস্থ মানুষ হিসেবে সূর্যকে কনসিডার করে দীপা সূর্যর মাথায় হাত বুলিয়ে দেয় আর গান গাইতে শুরু করে। সূর্যর চোখটা লেগে আসে, এমনকি সোনার উপরও। এদিকে ভিক্টর রাত্রিবেলা তার ঘুম ভেঙে যায়। সে ভাবে সূর্য হয়তো ঘরে একলা রয়েছে, এটাই সুযোগ তার ঘর গিয়ে সার্চ করা এবং ওই পেন ড্রাইভটা কোথায় রয়েছে সেটা বের করা। তখনই হঠাৎ দীপা ঘুমোয়নি, সে দরজার বাইরে একটা পুরুষ লোকের ছায়া দেখতে পায়। দীপা ভাবে তার মানে কেউ শত্রুরা আবারও বাড়িতে চলে এসেছে। কি করবে ক্ষতি? ডাক্তারবাবুর এবং সোনার উপর আমাকে কিছু একটা করতে হবে, আমাকে বাইরে বেরোতে হবে, ওদের সাহায্য করতে হবে। এই বলে ফুলদানিটা হাতে নিয়ে দরজা খুলে দীপা নিচে চলে আসে। ভিক্টর ভাবে আমার কপালটাই খারাপ, তিস্তাকে ঘুম পাড়িয়ে রেখে আমি নিচে চলে এলাম, কিন্তু সেই দীপা বৌদিমণির কাছে মনে হয় ধরা পড়ে যাই। কিছু বললে কিছু একটা আমাকে করতে হবে। আমি রান্নাঘরে যাই, সেখানে গিয়ে বলতে হবে জল বা জলের জগ কিছু একটা নিতে এসেছি, আর এইসব বলে কাটিয়ে দিতে হবে। তা না হলে বৌদিমণি খুব চালাক, যে কোনো মুহূর্তেই ধরে ফেলতে পারে, তখন কি হবে? এগুলো নিয়ে নানা ভাবনা চিন্তা ভিক্টরের মনে। দীপা ফুলদানি নিয়ে নিচে চলে আসবে, ঠিক সেই মুহূর্তে কলিং বেল বারবার করে বেজে যাচ্ছে, আর তার শব্দে পরিবারের বাকি সদস্যরা চলে আসে। জয় বলে, কি ব্যাপার, তোমার হাতে এটা কি? দাঁড় বলো না, আমি কোনো একটা লোককে দেখেছি, ভেবেছিলাম হয়তো জয় হবে বা কাকাই। না, আমরা তো বেল বাজার শব্দ শুনে এসেছি, কোনোভাবেই তো আমরা তোমার রুমের বাইরে যাইনি দীপা। তাহলে কে এসেছে? কোনো শত্রু যে ডাক্তারবাবুর ক্ষতি করতে চায়? ওনাকে এই বাড়ি থেকে কোথাও বেরোতে দিলে চলবে না, ওনাকে যেভাবেই হোক স্মৃতি ফেরাতে হবে, তার আগে কারোর হাতে করতে দেওয়া যাবে না। এদিকে সূর্যর হঠাৎ ঘুম ভেঙে গেছে, সে দেখতে পারে দীপা তার পাশে নেই। চিৎকার করতে লাগে, ও কোথায় গেল, ও কোথায়, এখনো নেই কেন? এই বলে বিছানা থেকে নেমে নিচে ছুটতে ছুটতে চলে আসে। সোনারূপাও তার পিছনে আসে। সূর্য বলে, কোথায় গেছিলে তুমি? তো আমি এখানে। হাতে কি এটা? খেলার জিনিস বুঝি? আমাকে দাও, আমি একটু খেলি। ভিক্টরকে দেখে দীপা অবাক হয়ে যায়, বলে, তুমি রান্নাঘরে কি করছো? আমি এতো এলাম, জল ছিল না তো তাই নেওয়ার জন্য। তোমরা কেন এখানে? কখন এসেছো তুমি? তখনই সূর্য এসে দীপাকে জড়িয়ে ধরে, বলে, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? এই ভয়টাই আমি পাচ্ছিলাম। আর হাতের এটা আমাকে দাও দেখি, আমি এটা দিয়ে এখন খেলা করবো, এটা নিতে নেই, দিন আমাকে। সূর্য কোনো কথা শুনে না। কলিং বেল বেজে যাচ্ছে, তখনই ভাবে যে ওই রাগী দীপার বাবাটা হয়তো এসেছে, যে দীপাকে নিয়ে যাবে। তাই সূর্য বলে, ওকে আমি আজকে শেষ করে ফেলবো। এটা নিয়ে ভিক্টরের মাথায় আঘাত করতে গেলে সবাই মিলে আটকে দেয়। এরপরে সূর্যকে ওটা হাত থেকে কেড়ে নেওয়ার পরে সূর্য গিয়ে দরজা খোলে আর দেখতে পারে পেছন ঘুরে কোনো একটা লোক রয়েছে। যখনই সামন ঘুরে তখনই সূর্য তাকে চিনতে পারে না, অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে। সূর্যকে দেখে প্রবীর তো খুব খুশি হয়ে যায়, বলে, আমার বড় ছেলে বাড়িতে ফিরে এসেছে, আমাদের বাড়ির প্রাণ। সূর্য বাবা, তুমি আমাকে চিনতে পারছো তো? এই বাবাটাকে বলুন তো, সবাই বাবাকে খুঁজে বেড়াচ্ছে, আমি তো বাবা নেই, আর আমি কাউকে খুঁজেও পাচ্ছি না। এসব কি বলছে লাবণ্য, আমাদের ছেলে? ও আমাকে চিনতে পারছে না, নিজের বাবাকে? কেন ও আমাদের কাউকে চিনতে পারছে না? প্রবীর, ও ছোট শিশু হয়ে গেছে, ওর পুরনো কোনো কথা মনে নেই। কি বলছো কি? আমাদের ডাক্তার সূর্য সেনগুপ্ত, সে আজকে এরকম হয়ে গেছে? আমি তো মেনে নিতে পারছি না, আমরাও পারছি না। এতটা সহজ নয় সবকিছু মানিয়ে নিয়ে চলা, কিন্তু এখন আমাদের সূর্যকে সুস্থ করে তুলতে হবে। গোপন শত্রুরা ওকে খুঁজছে, কিন্তু কেন কেউ জানে না। সূর্যর কাছে যেতে লাগলে প্রবীর তাকে কোনোভাবে অ্যালাউ করে না। সূর্য বলে, না, আমার কাছে একদম এসো না। দীপাকেই শুধু বারবার জড়িয়ে ধরছে। দীপার কাছেই সূর্য নিজের শান্তি সুখ সবটা খুঁজে পাচ্ছে। দীপা সেই সবকিছু দেখে অবাক হয়ে যায় বারবার। এরপরে সোনারূপা খেলাধুলা করার জন্য বসেছে, সেখানে একটা লাল ওড়না পুতুল পুতুল বিয়ে দেবে, কিন্তু সূর্য বলে, না, আমিও তো বিয়ে খেলবো। এই বলে দীপার মাথায় একটা বাটি এনে টোপর হিসাবে পরিয়ে দেয়। এরপরে নিজের লাল ওড়নাটা গায়ে জড়িয়ে দীপার চারিদিকে 7 পাক ঘুরতে শুরু করে। দীপাকে বলে, আমি বিয়ে করবো তো, তোমাকে বিয়ে করব। এই বলে সূর্য বারবার দীপাকে আপন করে নিতে চায়। পরিবারের সবার উপস্থিতিতে এই ঘটনাগুলো ঘটছে। দীপার চোখ দিয়ে জল পড়ছে। দীপা কখনো ভাবতে পারেনি যে স্বামী তাকে এরকম করে দূরে সরিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে ডিভোর্স করেছিল, সে আজকে এরকমটা কেন করছে। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? সূর্য দীপার মাথায় বাটি পরিয়ে বিয়ে করবে বলে জানালো, নিজের গায়ে লাল ওড়না পেঁচিয়ে। আজকে সূর্য যেভাবে পরিবারের কাউকে চিনতে পারছে না, সেই সবকিছু নিয়ে নানা ভাবে ভিক্টর কিন্তু একটা ষড়যন্ত্র করছে। যেভাবেই হোক সূর্যর কাছ থেকে ওই পেন ড্রাইভটা পেলে সে 20 লাখ টাকা পাবে,
আর সেই সব লোভে পড়ে ভিক্টর আবারও শত্রুদের সঙ্গে সূর্যর হাত মিলিয়েছে, কিন্তু জানে না যে একবার মিশকার সঙ্গে হাত মিলিয়ে মিশকা যেমন ওকে শেষ করতে চেয়েছিল গাড়ি থেকে ধাক্কা দিয়ে, শয়তান খারাপ লোকেরা কখনো মানুষের ওপর কোনোভাবেই বিশ্বাস রাখতে পারে না। এগুলো বিশ্বাসই করছে না, আবারও বড়সড় ঝামেলায় পড়ে যাবে ভিক্টর। এদিকে সূর্যের বাবা ফিরে এলো, সবাই মিলে এবার সূর্য স্মৃতি ফেরানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এই সব কিছুর মাঝে দীপা শুধু সূর্যর অনুপস্থিতি নানাভাবে উপলব্ধি করতে পারছে। এমনকি সূর্য জীবন থেকে চলে যাওয়া সূর্যকে কবে আর ফিরে পাবে, এইসব নিয়ে দীপার মনে অনেক প্রশ্ন। কি হবে এবার জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।